কোনো এক রাতের বেলা হঠাৎ করে এক অনাথ আশ্রমে একজন লোক চলে আসে। তার সাথে ছিল কয়েকজন বাচ্চা, আর সেই অনাথ আশ্রমে সে সবগুলো বাচ্চাকেই রেখে যায়। এর 1 মাস পরে হঠাৎ করে সেই অনাথ আশ্রমে 15 জন বাচ্চার ডেড বডি পাওয়া যায়। এই ঘটনাটা চারদিকে হইচই পড়ে যায়। পুলিশ তদন্ত করে সেই অনাথ আশ্রমের যে সিস্টার ছিল তাকেই অ্যারেস্ট করে, অর্থাৎ যে নান ছিল তাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু সেই নান কি আসলেই সেই বাচ্চাদের খুন করেছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল ভয়ঙ্কর কোনো সত্যি? এরপরে একজন রিপোর্টারের সামনে এই কেসটা চলে আসে, আর একটা সময় তার বোনও খুন হয়ে যায়। এরপরেই ধীরে ধীরে এই কেসটা সে তদন্ত করতে শুরু করে, আর এর পেছন থেকে বের হয়ে আসে একের পর এক ভয়ঙ্কর সব রহস্য, যেগুলো আপনার কল্পনার বাইরে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া মুভি নিম্মিতে মাত্রা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভিটা শুরু হয় 2008 সালে ম্যাঙ্গালোরে। মাঝরাতে বোটে করে একটা লোক কয়েকজন বাচ্চাকে নিয়ে একটি অনাথ আশ্রমে চলে আসে, আর সেই অনাথ আশ্রমের সিস্টারকে অনেক রিকোয়েস্ট করে যে এইসব বাচ্চাদের কেউ নেই, তাদের থাকার মতো কোনো জায়গা নেই, সে যেন দয়া করে এই অনাথ আশ্রমে এই বাচ্চাগুলোকে জায়গা দেয়। সিস্টার সেই লোকটাকে বলে, আমাদের অনাথ আশ্রমে এমনিতেই অনেক বাচ্চা, থাকার জায়গাও বেশ পরিমাণ কম, তাই এই বাচ্চাগুলোকে সে রাখতে পারবে না। কিন্তু সেই লোকটা অনেক রিকোয়েস্ট করে। অবশেষে সেই নান সেই বাচ্চাগুলোর উপরে মায়ের পড়ে সেই বাচ্চাগুলোকে সেই অনাথ আশ্রমেই রেখে দেয়। আর এরপরেই দেখা যায় লোকটা বাচ্চাগুলোকে রেখে সেখান থেকে চলে আসে, আর আসার সময় লোকটা কাঁদছিল। এরপরে ঘটনা চলে যায় ঠিক 1 মাস পরে। সেই অনাথ আশ্রমের সামনে মিডিয়ার লোকরা গিজগিজ করছিল। তারা সেখানে একটা ভাইরাল নিউজ করছিল, কারণ সেই অনাথ আশ্রমে 15 জনেরও বেশি বাচ্চা মারা গেছে পানি পান করার ফলে। পুলিশ তদন্ত করে সেই অনাথ আশ্রমের সিস্টার অনিতাকে অ্যারেস্ট করে সেই বাচ্চাগুলোকে মেরে ফেলার দায়ে। মুহূর্তের মধ্যে এই ম্যাস মার্ডারের খবরটা চারদিকে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। অন্যদিকে সিস্টার অনিতা বারবার বলছিল সে এই বাচ্চাগুলোকে খুন করেনি, তাদের মৃত্যু কিভাবে হলো সে সেটা জানে না। আর কোর্টও সিস্টার অনিতাকে এর জন্য সাজা দিয়ে দেয়। আর এরপরেই ঘটনা চলে আসে 15 বছর পরে, অর্থাৎ বর্তমান সময়ে। তখনই বিক্রম নামের একজন রিপোর্টারকে দেখানো হয়, যে একটা রিপোর্ট লিখছিল বসে বসে। আর রিপোর্ট লেখাটা শেষ করার পরে সে নিচে নিচে বলতে থাকে, আমি আজকে যে রিপোর্টটা লিখেছি আমি সত্যিই জানি না এই রিপোর্টের সাথে আমি জাস্টিফাই করেছি কিনা। আগামীকাল এই রিপোর্টটা আমি পাবলিশ করতে যাচ্ছি। ঠিক তখনই ঘটনাটা আবারও 3 মাস পেছনে চলে আসে, যেখানে সঞ্জয় নামের একজন লোক তার সিইও আমিয়ার সাথে দেখা করতে আসে। আমার একটা বড় নিউজ টিভি চ্যানেল রয়েছে। আমায়ের বাবা গত কয়েক বছর ধরেই প্যারালাইজড, যার ফলে আমায়া তার বাবাকে দেখাশোনাও করে এবং সেই টিভি চ্যানেলের দায়িত্ব সে পালন করে। আর আমায়ের টিভি চ্যানেলকে বর্তমানে যে সিএম রয়েছে সে সাক্ষাৎকার দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আর এই সাক্ষাৎকারটা নেবে সঞ্জয়। এই জন্য আমায়া সঞ্জয়কে তার বাসায় ডাকে এবং সেই সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেয়। আর মিটিং শেষে আমায়া সঞ্জয়কে বলে, আমার বিশ্বাস তুমি এই কাজটা খুব ভালো করে করবে। এরপরে আবারও সে বিক্রমকে দেখানো হয়, যে এক রিহ্যাবিলিটেশন সেন্টারে বসেছিল। বিক্রম সেখানকার লোকদের নিজের গল্প শোনাতে শুরু করে। সে বলে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছিল, আর এই শোকটা সে সহ্য করতে পারেনি। ধীরে ধীরে সে কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়, চাকরি ছেড়ে দেয়, আর একটা সময় মদ্যপায়ী হয়ে যায়। এসব কিছু দেখার পরে বিক্রমের বোন পূজা তাকে এই রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে আসে, তার দেখাশোনা করে, আর ধীরে ধীরে সে এই নেশা থেকে বের হতে পারে। এদিকে সঞ্জয়কে সেই সিএম এর ইন্টারভিউ নিতে দেখা যায়। সেখানে সঞ্জয় সিএমকে প্রশ্ন করে, চেন্নাইতে কিছুদিন ধরেই একের পর এক খুন হয়ে যাচ্ছে, পুলিশ ধারণা করছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, তো এই নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? সিএম প্রশ্নের উত্তরে বলে, পুলিশ কাজ করে চলছে, আর আমি একটা বিশেষ পদক্ষেপ নিয়েছি। এই সিরিয়াল কিলারকে ধরার জন্য এজাজ আহমেদ নামের একজন দক্ষ এবং চৌকস পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি শীঘ্রই সেই সিরিয়াল কিলার ধরা পড়বে পুলিশের হাতে। এরপরেই সেই এজাজ আহমেদকে দেখানো হয়। এদিকে দেখা যায় সেই ইন্টারভিউ শেষ করে সঞ্জয় যখন বের হয়, বিক্রম তার সাথে দেখা করে এবং তাকে কংগ্রেচুলেশন করে। কিন্তু সঞ্জয় রেগে যায় আর বলে, তোমাকে আমি কংগ্রেচুলেশনে জানানোর জন্য অফিসে আসতে বলিনি। আমি জানি তুমি এই অফিসে আমাকে চাকরিটা দিয়েছ, কিন্তু এখন আমি তোমার থেকে ওপর লেভেলে, আর আমি তোমাকে বারবার বাঁচাতে পারবো না।
তুমি অফিসে রিজয়েন হয়েছ, তাই ঠিকঠাক মতো অফিসে আসার চেষ্টা করো। আঙ্কেল আন্টি মারা যাবার পরে তুমি একটা কেসেও কাজ করনি। সেই সেন্ট মেরি অরফানেজের কেসটা নিয়ে তুমি এখনো পড়ে আছো। এরপরেই তাদের দুজনের কথা শুনে আমরা জানতে পারি বিক্রমের বাবা আসলে সেই সেন্ট মেরি অরফানেজে ম্যাস মার্ডার যেটা হয়েছিল 15 বছর আগে সেই কেসটাই ইনভেস্টিগেশন করছিল। আর বিক্রমের বাবা মারা যাবার পরে বিক্রমও সেই একই কেস নিয়ে ইনভেস্টিগেশন করছে। আসলে বিক্রমের বাবা এবং বিক্রমের মনে হতে থাকে যে এই কেসটাতে যে শাস্তি পেয়েছে সে আসল দোষী নয়, একজন নিরাপরাধ শুধুমাত্র শাস্তি পাচ্ছে। এই জন্য এই কেসটা তারা আবারও রিইনভেস্টিগেশন করছে। তারা পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটাও জানতে পেরেছে যে বাচ্চাগুলো মারা গিয়েছে, মারা যাবার আগেই তাদের ব্রেন ডেড হয়ে গিয়েছিল। আর এরপরে তারা পানির মধ্যে বিষ পান করে মারা গেছে। সবকিছু শোনার পরে সঞ্জয় বিক্রমকে বলে মুভ অন, অর্থাৎ এই বিষয়টাকে সে খুবই হালকাভাবে নেয়। বাসায় আসার পরে বিক্রম আবারও সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল, রিপোর্টগুলো দেখছিল। ঠিক তখনই তার কাছে একটা কল আসে, আর কলটা পাওয়ার পরেই সে একেবারে নিথর হয়ে যায়। কারণটা হচ্ছে তার বোন পূজা মারা গেছে। সে দৌড়ে সেই জায়গায় আসে। পূজা তার সাথে থাকতো না, কিন্তু তার বোনের এরকম মারা যাওয়াতে সে একেবারেই হতবাক হয়ে যায়। এই পৃথিবীতে তার আপন বলতে শুধুমাত্র পূজাই ছিল, কিন্তু সেও চলে গেল। এখন বিক্রমের আপন বলতে আর কেউ রইল না। বিক্রম তার বোনকে হারিয়ে আবারও একেবারেই মদের নেশায় ডুবে পড়ে, তার জব ছেড়ে দেয়। আর এটা দেখার পরে সঞ্জয় তাকে বোঝায়, বলে তোমার বোন একবার তোমাকে এই মদের নেশা থেকে বের করেছে, সে অবশ্যই চাইবে না তোমাকে আবার এই একই অবস্থায় দেখার জন্য। সঞ্জয় পূজার মৃত্যুটাকে সুইসাইড বলে, কারণ পুলিশ এটাকে সুইসাইড হিসেবেই কেসটা ক্লোজ করেছে। কিন্তু বিক্রম বলে পূজার সুইসাইড করার কোনো কারণই ছিল না। ও যদি সুইসাইড করতো, এমন কোনো কারণ থাকতো, তাহলে সে অবশ্যই আমাকে বলতো। আমি নিশ্চিত পূজাকে কেউ খুন করেছে, আর এরপরেই সেটাকে সুইসাইডে রূপান্তর করেছে। এর পরদিনই দেখা যায় বিক্রম নিজেকে আবারও স্বাভাবিক করে ফেলে। এরপরেই পূজার বান্ধবী আনান্যার সাথে দেখা করে। পূজা আর আনান্যা বান্ধবী এবং তারা রুমমেটও ছিল। অন্যদিকে বিক্রমের সাথে আনান্যার আগেই পরিচয় ছিল, আর বিক্রমও মনে মনে আনান্যাকে পছন্দ করত। সেখানে বিক্রম আনান্যাকে জিজ্ঞেস করে পূজার মৃত্যুর ব্যাপারে। আনান্যাও একই কথা বলে। পূজা যে সুইসাইড করতে পারে এটা তার কাছে কখনো বিশ্বাসী হয় না। পূজার যদি সুইসাইড করার এমন কোনো কারণ থাকতো তাহলে অবশ্যই সে আমাকে বলতো। আনান্যা বলে আমার সাথে পূজার সাথে যখনই দেখা হতো, কথা হতো, সে সবসময় আপনার ব্যাপারেই বলতো। সেখানে বিক্রম আনান্যার কাছে আরও একটা বিষয় জানতে পারে, পূজার একজন বয়ফ্রেন্ডও ছিল। এরপরে বিক্রম পূজার বয়ফ্রেন্ড রাকেশের সাথে দেখা করতে চলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। রাকেশ বলে তার সাথে পূজার ভালোবাসার সম্পর্কটা 6 মাসের, আর পূজা এমনটা কখনো করতেই পারে না। যখন আমি এই খবরটা শুনি আমি হতবাক হয়ে যাই। আমি নিশ্চিত পূজাকে কেউ খুন করেছে। এর কয়েকদিন পরে বিক্রম আবারও একটা ফোন পেয়ে চমকে যায়। তাড়াতাড়ি থানায় চলে আসে। আসলে এজাজ তার বোনের কেসটা রিওপেন করেছে এবং সেই কেসে পূজার বয়ফ্রেন্ড রাকেশকে সে অ্যারেস্ট করেছে। এজাজ বলে যখন পূজা মারা যায় ঠিক ওই সময়টাতে রাকেশ তার সাথে ফোনে কথা বলছিল। এছাড়া রাকেশের লোকেশনটাও পূজার লোকেশনের আশেপাশেই ছিল, তাই পূজার মার্ডার কেসে রাকেশ প্রাইম সাসপেক্ট। এরপরে বিক্রম রাকেশের সাথে কথা বলে আর এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন রাকেশ বলে প্রত্যেক দিন রাতেই পূজার সাথে আমার কথা হতো, সেই রাতেও আমরা দুজন কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করেই পূজা আমাকে বলে আমি তোমাকে পরে কল দিচ্ছি, আর সে ফোনটা কেটে দেয়। আর এরপরেই আমি পূজার মারা যাবার খবর শুনতে পাই। বিক্রম এজাজের কাছে আসে আর বলে রাকেশ পূজাকে খুন করতেই পারে না, আর তাছাড়া আপনারাই তো পূজার কেসটাকে সুইসাইড বলে ক্লোজ করে দিয়েছিলেন, এখন তাহলে আবার রিওপেন কেন করছেন? এজাজ বলে বাকিদের কথা বাদ দাও, এখন আমি চলে এসেছি আর আমি এই কেসটাকে রিইনভেস্টিগেশন করব। বিক্রম বলে কিন্তু আপনি তো এখানে এসেছিলেন সেই সিরিয়াল কিলিং এর কেসটা ধরার জন্য, তো সেটার কি হলো? এজাজ তার কোনো উত্তর দেয় না, উল্টো সে বিক্রমকেই সন্দেহ করতে থাকে। সে বলে আমি শুনেছি তোমার আর পূজার মধ্যে সম্পর্ক নাকি ভালো ছিল না। তখন বিক্রম কোনো কথা না বলে হেসে সেখান থেকে চলে আসে। এদিকে বিক্রম আবারও আনান্যার সাথে দেখা করে, আর তখনই আনান্যা বিক্রমকে একটা শকিং ব্যাপার বলে। সেটা হচ্ছে একজন লোক আনান্যা আর পূজাকে অনেকদিন থেকেই ফলো করছিল, আর সে অনেকবারই পূজার সাথে কথা বলার চেষ্টা করেছিল। এই কথাটা শুনে বিক্রম চিন্তায় পড়ে যায়। আসলে বিক্রম আর আনান্যা এই কেসটা নিয়ে দুজন বারবার দেখা করছিল, যার ফলে তারা দুজনেই কাছাকাছি চলে আসছিল।
আনান্যা বলে, আমার মনে হয় সেই লোকটা পূজার মার্ডার সম্পর্কে বা খুন সম্পর্কে কিছু জানে। এরপরে আনান্যা হঠাৎ করে একদিন কোথাও যাওয়ার সময় সে খেয়াল করে সেই লোকটা আবারও তাকে ফলো করছে। সে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি বিক্রমকে কল করে আর পুরো বিষয়টা খুলে বলে। বিক্রম তাকে বলে, তুমি এখনই কোনো পাবলিক প্লেসে চলে যাও আর তোমার লোকেশনটা আমার সাথে শেয়ার করো, আমি সেখানে আসছি। আনান্যা সেটাই করে, কিন্তু তখনই দেখতে পায় সেই লোকটা তার কানে কানে এসে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই পুলিশ সেখানে চলে আসে। আসলে বিক্রম সেই পুলিশকে পাঠিয়ে দিয়েছিল সেখানে। আর এরপরে বিক্রমও সেখানে চলে আসে, আনান্যাকে সাথে নিয়ে আসে। এরপর দিনই আনান্যা বিক্রমকে একটি ভয়েস মেসেজ পাঠায়, আর সেই ভয়েস মেসেজে আনান্যা বলে, আমি জানি পূজাকে কে খুন করেছে, আর এটা প্রথমবার নয়, এর আগেও এমন অনেকবার হয়েছে। যেই আমার কাছে আসার চেষ্টা করেছে সেই মারা গেছে, খুন হয়েছে, আর সেটা করেছে আমার ভাই। ও আমার ভাই নয়, ও আমার শত্রু। ছোটবেলা থেকেই যদি কেউ আমার কাছে আসার চেষ্টা করত, ও তাকে মেরে ফেলতো অথবা তাকে মারধর করে দূরে সরিয়ে দিত। আর ও কোনো সাধারণ মানুষ নয়, ও যে কাউকে মেরে ফেলতে পারে। আর আমি তোমাকেও হারাতে চাই না, আর এবার আমি নিজ হাতে ওকে খুন করব, আর এই জন্য আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি। কথাগুলো শুনে বিক্রম যেন কিছুই মেলাতে পারছিল না। আনান্যা এসব কি বলল, কেন বলল? এরপর দিনই দেখা যায় একজন লোক হঠাৎ করেই থানায় আসে এবং সেখানকার পুলিশদের বলে, শহরে যে মার্ডারগুলো হচ্ছে সেগুলো আমিই করছি, আমি সেই সিরিয়াল কিলার। পুলিশরা হন্তদন্ত হয়ে তাকে অ্যারেস্ট করে। এজাজ যখনই এই বিষয়টা জানতে পারে সে তাকে ইন্টারোগেশন করতে শুরু করে, কিন্তু সেই লোকটা একটাই কথা বলছিল, আমি শুধুমাত্র বিক্রমের সাথে কথা বলবো। নিজের রক্ত দিয়ে সে বিক্রমের নামটা একটা কাগজে লেখে। এছাড়া এই লোকটা এটাও বলে যে সেই পূজাকে খুন করেছে। এজাজ সাথে সাথে বিক্রমকে কল করে আর পুরো বিষয়টা খুলে বলে। বিক্রম সেই লোকটার সাথে এসে দেখা করে এবং সেই লোকটাকে দেখার পরেই বিক্রম ভাবতে থাকে, এই লোকটা তো সেই লোক নয় যে লোক পূজা এবং আনান্যাকে ফলো করত। তাহলে এই লোকটা পূজাকে কিভাবে খুন করলো? আর আনান্যার মতে পূজাকে তার ভাই খুন করেছে। যদি সেটা করেও থাকে সেই লোকটা কখনোই ইচ্ছে করে সারেন্ডার করবে না। এর জন্য বিক্রম সেই লোকটাকে বলে, আমি জানি তুমি ইচ্ছে করেই সারেন্ডার করেছো, তুমি আসলে এই মার্ডারগুলো করোনি। সেই লোকটা বলে, এই জন্যই আপনাকে আমার এতটা ভালো লাগে, মুখ দেখেই সবকিছু বুঝে যান। আমাকে যে অর্ডার দিয়েছে সে হচ্ছে আমার ক্যাপ্টেন, কমান্ডার, আর আমি এই প্ল্যানের ছোট্টমাত্র একটা অংশ, নিমিত্ত মাত্রা। আর এভাবেই সেই লোকটা ধাঁধার মতো কথা বলতে শুরু করে। এতে বিক্রম প্রচন্ড রেগে যায় আর সেখানেই তাকে মারধর করতে থাকে। এটা দেখে তাড়াতাড়ি পুলিশ কনস্টেবল বিক্রমকে সেখান থেকে বের করে নিয়ে আসে। বিক্রম বাইরে আসার পরে ভাবতে থাকে, এই লোকটা আমার সাথেই কেন কথা বলল? সে বলছে সে একজন সিরিয়াল কিলার, শহরের খুনগুলো সেই করেছে, পূজাকেও সেই খুন করেছে, কিন্তু তারপরেও সেই সব লোকদের রিলেটিভ বাদ দিয়ে সে কেন আমার সাথেই কথা বলতে চাইল? এরপরেই বিক্রম নিজের ব্যাপারে ভাবে। তখনই তার মনে পড়ে সে এবং তার বাবা সেন্ট মেরির অরফানেজের সেই কেসটা ইনভেস্টিগেশন করছে। তখন তার মনে হতে থাকে এই সিরিয়াল কিলার, সেই লোক এবং বিক্রম, এই সব কিছুর মধ্যে একটাই কমন পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সেন্ট মেরির সেই ম্যাস মার্ডার। তার মানে কি এই সিরিয়াল কিলিং এর সাথে সেটার কোনো সংযোগ রয়েছে? বিক্রম ভাবতে থাকে এই সবকিছু প্রশ্নের উত্তর একজনই দিতে পারে, আনান্যা। অন্যদিকে এজাজকে দেখা যায় তার একজন লোককে বলছে বিক্রমের ওপরে নজর রাখার জন্য। এদিকে বিক্রম চলে আসে আনান্যার দেয়া ঠিকানায়, যেখানে সে ভাড়া থাকত। বিক্রম আনান্যার এক প্রতিবেশীকে কিছু টাকা দিয়ে আনান্যার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করে। এদিকে সেই টিভি চ্যানেলে সঞ্জয় একটা খবর প্রচার করে, সেটা হচ্ছে পুলিশ অফিসার এজাজ নিজের জীবন বাজি ধরে সেই সিরিয়াল কিলারকে অ্যারেস্ট করেছে। এই নিউজটা যখন এজাজ দেখে সাথে সাথে সে সিএমকে কল করে আর বলে, স্যার এসব কি? সেই সিরিয়াল কিলার তো নিজে থেকে থানায় এসে সারেন্ডার করেছে, তাহলে খবরে এমনটা কেন দেখানো হচ্ছে? সিএম বলে, সেটা আমি বলেছি, কারণ জনগণের পুলিশের ওপর থেকে বিশ্বাস একেবারেই উঠে গেছে। আর এই সময় যদি এমন একটা নিউজ সামনে চলে আসে তাহলে জনগণ পুলিশের উপরে আবারও আস্থা ফিরে পাবে। আর এই জন্য এটা করা হয়েছে। তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি জাস্ট সেলিব্রেট করো, ইন্টারভিউ দাও, নিজের নাম কামাও। এজাজ রেগে গিয়ে বলে, স্যার সেই লোকটাকে এখনো ফুলফিল ইন্টারোগেশন করা হয়নি। এছাড়া সেই লোকটা স্বীকার করেছে তার উপরেও একজন লোক রয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। সিএম বলে, তোমার কাজ তুমি করতে থাকো আর নিউজের কাজ নিউজ করবে। সে কথায় গুরুত্ব না দিয়ে ফোন কেটে দেয়।
এদিকে বিক্রম চলে আসে আনানিয়ার বাবা মার কাছে। আসলে ছোটবেলায় আনানিয়াকে এরা দুইজনই দত্তক নিয়েছিল। আসলে আনানিয়ার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। এরপরে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আর এরপরেই এরা দুজন সেই অনাথ আশ্রম থেকে আনানিয়াকে দত্তক নেয়। সেই দুইজন বলতে থাকে আনানিয়াকে যখন নিয়ে আসা হয়েছিল সে অনেক ডিপ্রেস ছিল। তারা দুইজন তাকে ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করে তুলেছে আর অনেক ফ্রিডম দিয়েছে। তার যা ইচ্ছা সেটাই করতো আনানিয়া। আর আনানিয়া যখনই সময় পেত সেই অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে যে সময় কাটাতো, তাদের সেবা যত্ন করত। আর আনানিয়া এমন একজন মেয়ে, সে যাই করতো না কেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকতো। আর এখন আনানিয়া কোথায় সেটা তার সেই বাবা মাও জানে না। বিক্রম যখন সেখান থেকে চলে আসতে যাবে তখনই দেখা যায় এজাজের ইনফর্মার তাকে ফলো করছিল, তার উপরে নজর রাখছিল। বিক্রম যখন বাসায় আসে হঠাৎ করে তার মনে হতে থাকে তার ঘরের ভেতরে কেউ ঢুকেছিল, কারণ দরজার মধ্যে সে কিছু একটা দেখতে পায়। এরপর বিক্রম যখনই নিজের বাসায় ঢোকে সে নিজের বাসায় অপরিচিত একজন লোককে দেখতে পায়, যে লোকটা বিক্রমের উপরে হামলা করে দেয়। সেই লোকটা বিক্রমকে মেরে ফেলতে চাইছিল। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, লড়াই হয়, আর অনেকক্ষণ ফাইট হওয়ার পরে অবশেষে সেই লোকটা বিক্রমের হাত থেকে পালিয়ে যায়। বিক্রম যখনই বাইরে আসে তখনই আবারও সেই এজাজের ইনফর্মারকে দেখতে পায়, আর এই লোকটাকে সে আনানিয়ার বাড়ির সামনেও দেখতে পেয়েছিল। আর এই জন্য সে বুঝতে পারে যে এই লোকটা তাকে ফলো করছে, কিন্তু তারপরও বিক্রম সেই লোকটাকে তখন কিছুই বলে না। এদিকে একদিন পরেই টিভিতে আরও একটা নিউজ দেখানো হয় যে ম্যাঙ্গালোরে পুলিশ স্টেশনে একজন লোক এসে দাবি করছে সেই সিরিয়াল কিলার, শহরের খুনগুলো সেই করেছে। সেই নিউজে বলা হয় তাহলে কিছুদিন আগে পুলিশ যে লোকটাকে সিরিয়াল কিলার হিসেবে অ্যারেস্ট করেছিল সে কে? পুলিশ কি তাহলে মিথ্যে বলেছে, নিজেদের সুনাম বাড়ানোর জন্যই এমনটা করেছে? এই দুজনের মধ্যে আসল সিরিয়াল কিলার কে? এজাজ এই নিউজটা দেখার পরে সাথে সাথেই সিএম কে কল করে আর বলে এখন কি করবেন? সিএম বলে তোমার যা ইচ্ছে করো, তাড়াতাড়ি এই কেসটা শুধু তুমি ক্লোজ করো, নাহলে আমাদের সরকারের 12টা বেজে যাবে। এজাজ বলে আমি আপনাকে এটা আগেই বলেছিলাম। এদিকে ম্যাঙ্গালোরে চলে আসে এজাজ এবং সেখানের একজন লোকাল গুন্ডা আহমদের সাথে দেখা করে, আর সেই লোকটার ব্যাপারে খোঁজ নেয় যে থানায় যে সারেন্ডার করেছে সিরিয়াল কিলার হিসেবে। আহমেদ তখন আরও একটা লোকের ইনফরমেশন দেয়, এই লোকটাই সারেন্ডার হওয়া সেই লোকটার ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন দিতে পারবে। এদিকে বিক্রমকে দেখা যায় সেও ম্যাঙ্গালোরে চলে আসে জেলের ভেতরে কারোর সাথে দেখা করার জন্য। দেখা যায় বিক্রম আসলে সিস্টার অনিতার সাথে দেখা করতে এসেছিল। সিস্টার অনিতা এখনো তার সাজা কাটছিল, আর এই কেসটা ইনভেস্টিগেশন করতে যেয়ে বিক্রম মাঝে মধ্যেই সিস্টার অনিতার সাথে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোবারই সিস্টার অনিতা তার সাথে দেখা করেনি। আর অবশেষে এইবার সে তার সাথে দেখা করতে রাজি হয়। বিক্রম বলে কিছুদিন আগেই আমার বোন পূজা খুন হয়েছে, আমার মনে হচ্ছে এই খুনের সাথে আপনার অরফানেজে যে ঘটনাটা ঘটেছে সেই ম্যাস মার্ডারের কোনো সম্পর্ক রয়েছে। তাই আমি চাইব আপনি আমাকে সাহায্য করবেন, আমি আসল অপরাধীকে খুঁজে বের করব। অবশেষে সিস্টার অনিতা রাজি হয়। সে বিক্রমকে বলে আমি জানি সেই সবকিছু হয়েছে ওই বাচ্চাগুলোর জন্যই। আমি তো শুরু থেকেই অনাথ আশ্রমের বাচ্চাগুলোকে অনেক বেশি আদর করতাম আর দেখে শুনে রাখতাম, তাহলে আমি কেন সেই বাচ্চাগুলোকে মারতে যাব? আর এই পুরো ঘটনাটা ঘটেছে সেই বাচ্চাগুলো অনাথ আশ্রমে আসার পরে। প্রত্যেক বছরের মতোই সেই বছরে আমাদের অনাথ আশ্রমে একটা অনুষ্ঠান হচ্ছিল। বাচ্চারা খুব আনন্দের সাথে সেই প্রোগ্রামে পার্টিসিপেট করছিল। এরপরে কি হয়েছে আমার আর মনে নেই। আসলে আমি একটা রুমে গিয়েছিলাম, এরপরে সেখানে যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন আমার জ্ঞান ফেরে আমি সেই স্টেজে আসার পরে দেখতে পাই সেখানে সব বাচ্চাগুলো মরে পড়ে রয়েছে। আর পুলিশ তদন্তে আমাদের অনাথ আশ্রমের ফ্লোরে ব্লিচ পাওয়া গিয়েছিল, এক ধরনের কেমিক্যাল পাউডার। সেই পাউডারটা পানিতে মেশানো ছিল। আর যে বাচ্চাগুলো নতুন এসেছিল আমার মনে হয় এটা তাদেরই কাজ। এদিকে বিক্রম এমনিতেই পূজার কথা মনে করতে করতে সমুদ্র বিচে হাঁটছিল, আর পূজার বলা আগের কিছু কথা রেকর্ড সে শুনছিল। তখনই হঠাৎ করেই সেখানে সে আনানিয়াকে দেখতে পায়। তাকে দেখার পরে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? আনানিয়া বলে আসলে পূজার এই সমুদ্র সৈকত, সমুদ্রের পানি, তার ঢেউ, বাতাস এগুলো অনেক ভালো লাগতো, তাই পূজার কথা মনে করে এখানে চলে এসেছি। এর আগে আমি কখনো সমুদ্র বীচটাকে এভাবে দেখিনি। বিক্রম বলে হ্যাঁ আমিও জানি পূজার এসব কিছু ভালো লাগতো, আর পূজার কথা মনে করতে করতে আমিও এখানে চলে এসেছি। আর দেখো এখানে এসে তোমার দেখা পেয়ে গেলাম।
বিক্রম সেখানে আনান্যাকে একবারও জিজ্ঞেস করে না সে এতদিন কোথায় ছিল, কেন গিয়েছিল। সেখানে উল্টো তারা একে অপরকে ভালোবাসার গল্প বলতে থাকে, আর তখনই তারা সেখানে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপরে আনান্যা আর বিক্রম খাবার খাওয়ার জন্য ছোট্ট একটা ধাবাতে আসে, আর সেই ধাবাতে কিছু গুন্ডা টাইপের লোকও খাবার খাচ্ছিল। কিন্তু বিক্রম সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ভুলবশত তাদের একজনের খাবার প্লেট পড়ে যায় বিক্রমের পায়ে লেগে। বিক্রম যদিও তাদের সরি বলে, এমনকি তাদের জন্য আরও এক প্লেট খাবার অর্ডারও করে, কিন্তু তারপরও সেই লোকগুলো যেই বিক্রমের সাথে ঝগড়া করতে শুরু করে, এমনকি তাকে মারধরও করতে শুরু করে, আর একটা সময় চাকু বের করে বিক্রমকে আঘাত করার জন্য। এটা দেখে আনান্যা প্রচন্ড ভয় পেয়ে যায়, সাথে সাথে চিৎকার করতে থাকে আশেপাশে লোকদের সাহায্য করার জন্য। অন্যদিকে আনান্যার চিৎকার শুনে সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এই হাতাহাতিতে বিক্রমের মুখ থেকে একটু রক্ত বের হচ্ছিল, আর সেটা দেখে সহ্য করতে পারে না আনান্যা, কারণ ব্লাডে আনান্যার ফোবিয়া ছিল। আনান্যা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে আনান্যাকে রুমে নিয়ে আসে বিক্রম, কিন্তু জ্ঞান ফিরতেই আনান্যা বিক্রমকে বলে ও কাউকে ছাড়বে না, ও একটা মনস্টার, ও তোমাকেও ছাড়বে না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আর সে কাঁদতে থাকে। বিক্রম ভাবে আনান্যা এখন হাইপার হয়ে আছে, তাই সে তার সাথে কথা না বলে তাকে একা রেখে রুমের বাইরে এসে বসে থাকে বিক্রম, আর এর মাঝেই সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সকালবেলাতে, আর তখনই সে দেখতে পায় যে আনান্যা আবারও তাকে রেখে চলে গেছে। আসলে আনান্যা একটি হোটেল রুমে উঠেছিল, রুমটা খালি করে দিয়ে সকালবেলাতেই সে চলে গেছে, আর ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে এজাজ আহমেদের কথা মতো সেই লোকটার কাছে আসে এবং যে সিরিয়াল কিলার হিসেবে থানায় সারেন্ডার করেছে, অর্থাৎ যার নাম ছিল প্রবীণ, তার ছবি দেখায়, তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেই লোকটা বলে প্রবীণ তো কিছুদিন আগেই কয়েকজন লোকের সাথে কাজ করছিল, এরপরে হঠাৎই নিউজে দেখলাম যে সে সিরিয়াল কিলার হিসেবে থানায় সারেন্ডার করেছে। প্রবীণের আসলে কি হয়েছে সেটা তার আরও এক ভালো বন্ধু বেশি ভালো করে বলতে পারবে, এই জন্য সেই লোকটা প্রবীণের সেই বন্ধুর ঠিকানা এজাজকে দিয়ে দেয়। এজাজ যখনই প্রবীণের বন্ধুর সাথে দেখা করে, প্রবীণের বন্ধু এজাজকে দেখার সাথে সাথেই দৌড়ে পালাতে শুরু করে। এজাজও তার পিছনে ছুটতে শুরু করে, আর লম্বা চেজের পরে প্রবীণের বন্ধুকে অবশেষে এজাজ ধরে ফেলে। এজাজ তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি আমাকে দেখে পালালে কেন, তুমি কি জানো, আর প্রবীণের ব্যাপারে কি কি জানো, আমাকে সবকিছু খুলে বলো। লোকটা বলতে থাকে প্রবীণ যখন ছোট ছিল তখন সে আরাধনা অরফানেজে ছিল, কিন্তু সেই অরফানেজ থেকে সে বারবার বের হয়ে আসতে চাইতো, কারণ সে অরফানেজে প্রবীণের থাকতে ভালো লাগতো না। আর কয়েকবার চেষ্টার পরে সে অরফানেজ থেকে সে বের হয়ে আসে, আর এরপরে প্রবীণ হয়ে ওঠে একজন পকেটমার। তখন থেকেই তার সাথে আমার পরিচয়, আমরা দুজন ভালো বন্ধু হয়ে যাই, আর আমরা দুজনে একসাথে পকেটমারের কাজটা করতাম, কিন্তু এর বেশি আমি আর কিছুই জানি না। এরপরে হঠাৎ করেই দেখলাম প্রবীণ জেলখানায় যে নিজেকে খুনি হিসেবে সারেন্ডার করেছে। আমি কাউকে খুন করিনি, আর প্রবীণও কাউকে খুন করেনি, কিন্তু সে কেন এমনটা করলো আমি বুঝতে পারিনি। এরপরে এজাজ চলে আসে সেই আরাধনা অনাথ আশ্রমে। এজাজ সিস্টারকে প্রবীণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সিস্টার বলে 15 বছর আগে সেন্ট মেরি অনাথ আশ্রমে যে ম্যাস মার্ডারটা হয়েছিল, সেই অনাথ আশ্রমে তখনও যেসব বাচ্চারা জীবিত ছিল তারাই চলে এসেছিল এই অনাথ আশ্রমে, আর তাদের মধ্যে একজন ছিল প্রবীণ। প্রবীণ তেমন কারোর সাথেই কথা বলতো না, আর প্রবীণের ব্যাপারে এছাড়া তেমন কিছুই জানি না। এজাজ বলে সেই অনাথ আশ্রম থেকে যারা এসেছিল বাকি বাচ্চাদের ডিটেলসও আমার চাই। সেই সিস্টার বলে আসলে অনেক বছর হয়ে গেছে, সবার কথা আমার মনেও নেই, রেকর্ড বুকে আছে কিনা দেখতে হবে, কারণ অনেকেই কেউ অ্যাডাপ্ট করে নিয়ে গেছে, অনেকেই হয়তোবা বড় হয়ে চাকরি করতে চলে গেছে। তখনই এজাজের কাছে থানা থেকে একজন কনস্টেবল কল করে এবং তাকে শকিং একটা নিউজ দেয় যে দুইজন লোক থানায় এসে সিরিয়াল কিলার হিসেবে সারেন্ডার করেছে, সেই দুটো জেলেই ভয়ানক এক মারামারি বাঁধে, আর সেই সংঘর্ষে 10 জন করে লোক মারা যায়, আর সেই মারা যাওয়া লোকদের মধ্যে সেই দুইজন লোকও রয়েছে, অর্থাৎ প্রবীণ আর সেই লোকটা। নিউজটা শোনার পরে এজাজ একেবারেই হতাশ হয়ে পড়ে যে এটা কি করে সম্ভব, একই দিনে একই সময় দুটো জেলে একটা সংঘর্ষ, আর দুজনেই মারা গেল। এখন সেই কেসটা নিয়ে কি করবে? এদিকে বিক্রমকে দেখা যায় সেই অনাথ আশ্রমে চলে আসে, সেখানে সে আসলে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এসেছিল। বিক্রম সেই সিস্টারকে বলে আমাকে সিস্টার অনিতা আপনার কাছে পাঠিয়েছে, আর এরপরে বিক্রম আসলে জানতে পেরেছিল যে সেই মাস মার্ডারের পরে সেই অনাথ আশ্রম থেকে এখানেই সেই বাচ্চাগুলো এসেছিল যারা জীবিত ছিল, এবং তাদের ব্যাপারে ডিটেলস জানতে চায় বিক্রম। সেই সিস্টার বলে কিছু কিছু বাচ্চাদের ডিটেলস রয়েছে,
আর যারা অ্যাডপ্ট হয়ে গেছে তাদের ডিটেলস নেই, শুধুমাত্র দুজনই এখানে ছিল যাদের কেউ অ্যাডপ্ট করেনি। আর সেই দুইজনও কিছুদিন পর এই অনাথ আশ্রম থেকে পালিয়ে গেছে। আর যাদের মধ্যে একজন অ্যাডপ্ট হয়েছিল, যারা দত্তক নিয়েছিল তাদের ঠিকানা নিয়ে বিক্রম সেখানে চলে আসে। সেই লোকটার নাম ছিল বালাকৃষ্ণা। বালাকৃষ্ণের বাড়িতে যখনই বিক্রম আসবে, বিক্রমকে পেছন থেকে একজন লোক মুখ চেপে ধরে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরেই দেখা যায় এজাজও বালাকৃষ্ণের সাথে দেখা করতে আসে। আর এই বালাকৃষ্ণা সেই অনাথ আশ্রম থেকে যাকে দত্তক নিয়েছিল সে ছিল রঘু। এজাজ বলে, আমি রঘুর সাথে কথা বলতে চাই। আসলে রঘু যখন অনাথ আশ্রমে ছিল তার সাথে আরো কয়েকজন বাচ্চা এসেছিল, আমি তাদের ব্যাপারেই রঘুকে জিজ্ঞাসাবাদ করতে চাই। এদিকে বিক্রমকে যে উঠিয়ে নিয়ে এসেছিল দেখা যায় সে আর কেউ নয়, এজাজের সে ইনফর্মার। বিক্রম প্রচণ্ড রেগে যায় এবং জিজ্ঞেস করে সে কেন এটা করলো। সেই ইনফর্মার বলে, স্যার আপনি সেই বাড়িতে যাবেন না, ওই লোকগুলো খুবই ডেঞ্জারাস, আপনার ভালোর জন্যই করছি। কিন্তু বিক্রম প্রচণ্ড রেগে যায় আর কারণ জিজ্ঞাসাবাদ করে। এদিকে দেখা যায় এজাজকে বালাকৃষ্ণ বলছিল, ছোটবেলাতে আমাদের মেয়েটা মারা যায় আর এরপরেই আমার স্ত্রী পাগল হয়ে যায়। আমার স্ত্রীকে ভালো করার জন্যই আমরা রঘুকে দত্তক নিয়েছিলাম। আমার স্ত্রী যদিও ভালো হয়নি, কিন্তু রঘু মানুষের মতো মানুষ হয়েছে, ও লাখে একটা। এজাজ সেখানে চা খাচ্ছিল আর চা খাওয়ার পরেই হঠাৎ করেই তার মাথা ঘুরতে থাকে, সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় অন্য একটা রুম থেকে রঘু বের হয়ে আসে। বালাকৃষ্ণ আর রঘু তাকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই বিক্রম এবং সেই ইনফর্মার এটা দেখে ফেলে। তারা দুইজন তাদের সাথে ফাইট করতে শুরু করে। আর অবশেষে সেই দুইজন লোক অর্থাৎ বালাকৃষ্ণ আর রঘুর হাত থেকে এজাজকে তারা রক্ষা করে। এরপরে রঘুকে তারা জিজ্ঞাসাবাদ করে। অবশেষে রঘু একটা লোকের নাম বলে। সেই ইনফর্মার রঘু, বিক্রম এবং এজাজকে সেই লোকটার বাড়িতে নিয়ে আসে। বিক্রম তাকে জিজ্ঞেস করে, আপনি কে আর আমাদেরকে এখনো কেন নিয়ে আসতে বলেছেন? সেই লোকটার নাম ছিল জন। জন বলে, আসলে আমি একজন রিসার্চ সায়েন্টিস্ট আর ক্রাইম ওয়ার্ল্ড আমার প্যাশন। আমি ক্রাইমকে নিয়ে রিসার্চ করতে বেশি ভালোবাসি। আর আমি এটা জানতে পেরেছি আপনারা একজন অপরাধীকে ধরার জন্য দুইজন দুইভাবে রিসার্চ করছেন, ইনভেস্টিগেশন করছেন। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের দুজনের ইনভেস্টিগেশনটাই ভুল, কারণ এটা কোনো লোকাল ম্যাটার নয়, এটা গ্লোবাল ম্যাটার। আর এটা টেরোরিজমের থেকেও বেশি ভয়ানক। এটাকে বলা হয় সেলফ ইনভলভিং ক্রাইম। আমি আপনাদের খুব গোপন কিছু নিউজ শেয়ার করতে যাচ্ছি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। অনেক বছর আগে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যখন কোল্ড ওয়ার চলছিল, এই সময় দুই দেশই অনেক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করে, যার মধ্যে একটা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট ছিল মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট। এইসব এক্সপেরিমেন্টের জন্য সেই সব বাচ্চাদেরই সিলেক্ট করা হতো যাদের আইকিউ লেভেল অনেক, আর তাদের ব্রেন নিয়েই বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হতো। আর সেই এক্সপেরিমেন্টের মধ্যে অন্যতম ছিল হিপনোটাইজ, টর্চার, অ্যাবিউজ। আর এইসব এক্সপেরিমেন্ট করতে যেয়ে অনেক বাচ্চা মারাও যেত। খুব কম ছেলেমেয়েরাই এইসব এক্সপেরিমেন্টের পরে জীবিত ছিল, আর যারা জীবিত ছিল তারাই পরে সার্ভাইভাল হয়েছে। এজাজ বলে, সেটা বুঝলাম, কিন্তু এগুলোর সাথে আমাদের কেসের সম্পর্কটা কি? 1999 সালের দিকে যখন পাকিস্তান আর ভারতের মধ্যে কার্গিল যুদ্ধ হয়, ওই সময়টাতে পাকিস্তান কিছু রিসার্চ করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল, যেটা চায়নার সাথে মিলে তারা করেছিল। আর সেই প্রজেক্টের নাম দিয়েছিল প্রজেক্ট হোয়াইট লোটাস। এই প্রজেক্টে কিছু বাচ্চাকে সিলেক্ট করা হয় এবং তাদের উপরে প্রচণ্ড পরিমাণে টর্চার, অ্যাবিউজ এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। সেই সব বাচ্চাগুলোর মধ্য থেকে শুধুমাত্র একজনই জীবিত ছিল, আর সেই পরবর্তীতে হোয়াইট লোটাস হিসেবে পরিচিতি পায়। আর সেই হোয়াইট লোটাস তুখর বুদ্ধির অধিকারী। সে এতটাই প্রখর এবং দক্ষ যে সে একজন মনোরোগ বিশেষজ্ঞকেও হিপনোটাইজ করে ফেলতে পারে। এই এক্সপেরিমেন্টের কিছুদিন পরেই ম্যাঙ্গালোরে কয়েকজন পুলিশ একটি বোর্ডকে দেখতে পায়, যেখানে একজন লোক কয়েকজন বাচ্চাকে নিয়ে আসে এবং সেই লোকটা সেই বাচ্চাগুলোকে সেই সেন্ট মেরি অনাথ আশ্রমে দিয়ে আসে এবং এরপরেই সেই লোকটা সেখান থেকে আসার পরে নিজেই সুইসাইড করে। আর এরপরে সেই অনাথ আশ্রমে কি হয়েছে সেটা আপনারা জানেন। আমার মনে হয় সেখানে যে বাচ্চাগুলো এসেছিল তাদের মধ্যে একজন হচ্ছে দ্য হোয়াইট লোটাস কমান্ডার, আর আপনি যে রঘুকে ধরেছেন সে শুধুমাত্র একজন পেয়াদা। এরপরে এজাজ এবং তার ইনফর্মার সেই আরাধনা অনাথ আশ্রমে চলে আসে এবং সেখানে
কিছু ইনফরমেশন জোগাড় করতে থাকে। ঠিক তখনই সেই সিস্টার চলে আসে। সে বলে, আপনারা এটা এভাবে করতে পারেন না। এই অনাথ আশ্রমের মালিক আমায়া। আপনাকে ইনফরমেশন নিতে হলে আগে তার কাছে পারমিশন নিতে হবে। সেই আমায়া, যার একটি টিভি চ্যানেল রয়েছে। এই সিস্টারের কথা থেকে সে জানতে পারে এই আমায়ার এই শহরে আরো কয়েকটি অনাথ আশ্রম রয়েছে। এদিকে এজাজ তখনই নিউজের মাধ্যমে জানতে পারে যে সেই আমায়ের বাবা মারা গেছে, কেউ তাকে খুন করেছে। এদিকে বিক্রম আবারও আনান্নিয়াকে খুঁজে পায় আর জিজ্ঞেস করে, তোমার সেই ভাইটা আসলে কে? আনান্নিয়া কিছুই বলে না, চুপ করে থাকে। তখনই আমায়া তাকে কল করে। বিক্রম বলে, এই লোক তোমাকে কেন ফোন করছে? আনান্নিয়া তারপরে চুপ করে থাকে। আর একটা সময় তার মাথায় ব্যথা উঠতে থাকে, সে অজ্ঞান হয়ে যায়। বিক্রম সাথে সাথে তাকে হসপিটাল অ্যাডমিট করে। ডক্টর আনান্নিয়াকে চেক আপ করার পরে বলে, আনান্নিয়া অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলেছে আর এজন্যই তার এমনটা হয়েছে। এরপরে আনান্নিয়া যখন জ্ঞান ফেরে, সে নার্সকে দেখে প্রচন্ড ভয় পেতে শুরু করে। সেখানে বিক্রমও ছিল। বিক্রম তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আনান্নিয়া তাকে বলে, তুমি এমনটা কেন করছো? এসব কিছু কেন করছো? বিক্রম সেই হসপিটালে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠেই দেখে আনান্নিয়া সেখান থেকে চলে গেছে। অর্থাৎ আবারও বিক্রমকে ফাঁকি দিয়ে সে সেখান থেকে চলে গেছে। আনান্নিয়াকে সে কল করার চেষ্টা করে, রেজাল্ট একই, ফোন বন্ধ। এদিকে এজাজ আমায়ের সাথে দেখা করে এবং তার বাবার মৃত্যু কিভাবে হলো এবং তার সেই অনাথ আশ্রমগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেখান থেকে এজাজ তেমন কোনো ইনফরমেশন পায় না। এদিকে পুলিশ সেই লোকটাকে ফলো করে, জিজ্ঞাসাবাদ করে। যে লোকটা পূজা এবং আনান্নিয়াকে ফলো করত, সেই লোকটাও তেমন কিছু বলে না, শুধু বলে, আমার কমান্ডার যা বলেছে আমি শুধু সেটাই করেছি। এদিকে কয়েকজন মুখোশ পরা লোক জনের বডিগার্ডদের মেরে জনকে আহত করে তার বাড়ি থেকে বন্দী রঘুকে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে বিক্রম জনের বাড়ির উপরেই নজর রাখছিল। তখনই সে সেই মাস্ক পরা লোকদের দেখে এবং ফলো করতে শুরু করে। সে দেখতে পায় রঘু একটা জায়গায় এসে কয়েকজন বাচ্চা ছেলে মেয়েকে একটি গাড়ি থেকে অন্য একটি গাড়িতে ট্রান্সফার করছিল। এরপরে এজাজ আমায়ের বাড়ির কাজের লোককে কল করে এবং আমায়ের ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে শুরু করে। আর তখনই তার কাছ থেকে এজাজ জানতে পারে যে আমায়ের বাবা মাও তাকে দত্তক নিয়েছিল 15 বছর আগে। এটা শুনে এজাজ অবাক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে সেন্ট মেরি ম্যাস মার্ডারের পরে যে কয়েকজন জীবিত ছিল তাদের মধ্যে একজন আমায়া, হয়তোবা আমায়া সে কমান্ডার। এদিকে বিক্রম আবারও আনান্নিয়াকে ফলো করে, কারণ সে তাকে খুঁজে পেয়েছিল। এবার সে আর তার সামনে যায় না, বরং লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে থাকে। সে দেখতে পায় আনান্নিয়া এবং আমায়া একসাথে আড়ালে দাঁড়িয়ে কথা বলছিল। আর একটা সময় আমায়া সেখান থেকে চলে যায়। আর এরপরেই বিক্রম আনান্নিয়ার সামনে চলে আসে আর জিজ্ঞেস করে, আমায়াই কি তাহলে তোমার ভাই, যার জন্য তুমি এত ভয় পাচ্ছ? এবারও আনান্নিয়া সেখানে কিছু না বলে চলে যায় আর যাওয়ার আগে বলে, বিক্রম তুমি আমাকে ফলো করো না। পরদিনই এজাজ একটা শকিং ব্যাপার জানতে পারে। সেটা হচ্ছে আমায়া তার ছাদের উপরে মারা গেছে, কেউ তাকে খুন করে রেখে গেছে। এজাজ আর তার টিম ঘটনাস্থলে পৌঁছে কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে। এদিকে বিক্রমকে ডাকে জন এবং তাকে বলে 15 বছর আগে সেই সেন্ট মেরি অনাথ আশ্রমে বাচ্চাগুলো মারা গিয়েছিল সাইনাইড খেয়ে। আর একটা ব্যাপার হচ্ছে আমায়েরও একটা কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে। এরপরেই দেখা যায় সিস্টার অনিতা জেলখানায় বিক্রমকে ডাকে। অনিতা সিস্টার বলতে থাকে 15 বছর আগে যে লোকটা আমার কাছে সেই বাচ্চাগুলোকে রেখে গিয়েছিল তার চোখটা একেবারে ভয়ঙ্কর ছিল, শয়তানের চোখের মতো। ঠিক একই রকম একটা চোখ আজ আমার সাথে দেখা করতে এসেছিল। আবারও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সেই দিন সন্ধ্যায় বিক্রম সেই আরাধনা অনাথ আশ্রমে গিয়েছিল, কারণ সেখানে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। বিক্রম তাদেরকে সাহায্য করছিল। ঠিক তখনই জনের কল আসে বিক্রমের কাছে, আর সেটা হচ্ছে আমায়ের কেমিক্যাল ফ্যাক্টরি থেকে 15 টন সোডিয়াম সাইনাইড চুরি হয়ে গেছে। বিক্রম বুঝতে পারে আজকে এই অনাথ আশ্রমে একটা প্রোগ্রাম, আর হয়তোবা সেই খুনি এই অনাথ আশ্রমেই কিছু একটা করার চেষ্টা করছে। সে পুরো অনাথ আশ্রমে সেই খুনিকে খুঁজে বেড়ায়। ঠিক তখনই সেই অনাথ আশ্রমের পেছনের দিকে সে রঘুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঠিক তখনই কিচেন থেকে চাকু হাতে আনান্নিয়া বের হয়ে আসে। আর সিস্টার অনিতা যার কথা বলছিল সেই ছিল এই আনান্নিয়া, অর্থাৎ আনান্নিয়া তার সাথে জেলে দেখা করতে গিয়েছিল। আনান্নিয়া ভয়ঙ্কর এক কণ্ঠে বিক্রমকে বলতে থাকে, আমার নাম আনান্নিয়া নয়, আমার নাম শামিল।
বিক্রম তখন বুঝতে পারে এতদিন ধরে তারা যে খুনিকে খুঁজে বেড়াচ্ছে সেটা হয়তো এই আনানিয়াই সেই প্রজেক্টের দ্য হোয়াইট লোটাস। আনানিয়া সবাইকে চুটকিতেই তার হিপনোটাইজ করে দিতে পারে, মাইন্ড রিড করতে পারে। এছাড়াও আমরা জানতে পারি এই আনানিয়ার বাইপোলার ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ সে এক এক সময় এক একজনের মতো অভিনয় করে। আর সেখানেই দেখা যায় একটু পরপরই আনানিয়ার ক্যারেক্টার সুইচ হচ্ছিল, অর্থাৎ কিছু সময়ের জন্য সে সামিল হয়ে যাচ্ছিল, আবার কিছু সময়ের জন্য সে আনানিয়া। আর যখনই সে আনানিয়া হচ্ছিল সে বিক্রমকে বাঁচানোর চেষ্টা করছিল, আর যখন সে সামিল হয়ে যাচ্ছিল সে বিক্রমকে মারার চেষ্টা করছিল। এদিকে বিক্রমও সেখানে কোনোভাবে আনানিয়ার হাত থেকে নিজেকে বাঁচায়। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ আনানিয়াকে অ্যারেস্ট করে এবং অবশেষে তাকে মানসিক রোগীর হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর এই ঘটনা বর্তমানে চলে আসে, অর্থাৎ এই পুরো রিপোর্টটাই এতদিন বিক্রম লিখছিল। বিক্রম এই রিপোর্টের ব্যাপারেই বলছিল যে এই রিপোর্টটাকে সে পুরোপুরি জাস্টিফাই করতে পেরেছে, আর এই রিপোর্টটা সে আগামীকাল পাবলিশ করবে। বিক্রম আসলে এখনও আনানিয়াকে ভালোবাসে। ঠিক তখনই জন তাকে কল করে এবং তাকে কংগ্রেচুলেশন করে খুনিকে ধরে ফেলার জন্য। কিন্তু তখনই তাদের কথা থেকে জানা যায় যে আনানিয়া আসলে আমায়ার কেমিক্যাল ফ্যাক্টরি থেকে মাত্র 2 টন সোডিয়াম সাইনাইড চুরি করেছিল। তাহলে বাকি সোডিয়াম সাইনাইড কোথায় গেল? তখনই এজাজ নিউজে দেখতে পায় পুনের একটি অনাথ আশ্রমে কিছু বাচ্চা মারা গেছে সোডিয়াম সাইনাইড পান করার ফলে। এরপরে এজাজ সাথে সাথে পাগলাগারদে চলে আসে আনানিয়ার সাথে দেখা করতে, আর বলে তুমি যদি এখানে আটকে থাকো তাহলে ওখানে তোমার হয়ে কে কাজ করছে? আনানিয়া বলতে থাকে তোমার কি মনে হয় আমি এখানে আসার পরে সবকিছু বন্ধ হয়ে গেছে? আমার কাছে অন্য কোনো প্ল্যান নেই। আমি এখানে আসার আগে আমার সেকেন্ড প্ল্যান এক্সিকিউট করে এসেছি, আর এই প্ল্যানে শুধু আমিই নই, আমার মতো হাজার হাজার মানুষ রয়েছে, আর এদের বেশিরভাগকেই চিনত আমায়া। কিন্তু দুঃখের বিষয় আমায়া তো মারা গেছে। তাহলে এখন তুমি তাদের কিভাবে খুঁজে বের করবে? আর তোমাকে একটা কথা বলি, খেলা তো মাত্র শুরু হলো, এখনো অনেক কিছু বাকি। আর ঠিক তখনই মুভিটা শেষ হয়ে যায়, অর্থাৎ এই মুভির দ্বিতীয় পর্ব আসতে চলেছে। আর সেখানেই দেখানো হবে বিক্রম আর এজাজ কিভাবে এই খুনিকে ধরেছিল, আর কিভাবে এই চক্রকে তারা প্রতিহত করেছিল, আর কেনই বা তারা এই ছোট ছোট বাচ্চাগুলোকে খুন করছিল। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।